ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ ইন মাই ইউটিউব ক্লাস। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউবের ক্লাসে। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট ক্লাস করতে যাচ্ছি আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সিডিপি, অর্থাৎ সিডিপি এর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এর সর্বশেষ ক্লাস হতে চলেছে। এই ক্লাসটি হয়ে গেলে আপনাদের সিডিপি কমপ্লিট হয়ে যাবে। এর পূর্বে 11টি ক্লাস হয়েছে, আপনি যদি নতুন এসে থাকেন 11টি ক্লাস দেখে নেবেন এবং এই ক্লাসটি যুক্ত করে 12টি ক্লাস হবে, অর্থাৎ 12টি ক্লাস শুধু আপনি ওয়াচ করলে আপনার মাদার টাং, আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেনেশন করা হয়েছে। আপনি ডেফিনেটলি সিডিপির মধ্যে কোনো ডাউট থাকবে না। সিডিপির প্রত্যেকটা টপিক আপনার একদম এক্সপ্লেইন আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসের মধ্যে আমরা 2-3 জন থিওরিস্ট দেখব এবং প্রিভিয়াস ক্লাসের মধ্যে টেকনিক্যাল ইস্যু হওয়ার কারণে ক্যামেরাটি অফ হয়ে যায়, যার ফলে আমি ক্লাস করি, তারপর দেখি যে শুধুমাত্র মোটিভেশন অ্যান্ড অলসো মাইক্রো টিচিং এই 2টি পয়েন্ট রয়ে গিয়েছিল। আজকের ক্লাসে আলোচনা করব। তো আশা করি সবাই ভালো আছেন। যদি আপনি নতুন এসে থাকেন তাহলে এই ক্লাসের মধ্যে আসাম ডেইলি রিক্রুটমেন্টের ক্লাস চলছে। এই চ্যানেলের মধ্যে আপনি গিয়ে প্লেলিস্টে দেখতে পারেন, অনেকটি ক্লাস হয়ে গিয়েছে। যেহেতু নেক্সট মান্থে সিটেটের এক্সাম, তাই সিটেটের সাবজেক্টগুলি নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে। সিটেটের পর থেকে ফ্রিকুয়েন্টলি অ্যান্ড প্রপারলি ডেইলি ক্লাস আপলোড করা হবে, ক্লাস করানো হবে আসাম ডেইলি রিক্রুটমেন্টের। আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাসের মধ্যে আমাদের টপিক কী হবে? আজকের ক্লাসের মধ্যে আমরা দেখব এডওয়ার্ড লি থর্নডাইক, অর্থাৎ EL থর্নডাইক শর্ট ফর্ম ইউজ করা হয়। ওনার থিওরি আমরা জানবো, উনি কে দিয়েছিলেন, উনি যা দিয়েছিলেন ট্রান্সফার অফ লার্নিং দিয়েছিলেন, কীভাবে এক্সামে আসে তা নিয়ে আলোচনা করব। তারপর আমরা দেখব আব্রাহাম মেসলো, উনি নিড হাইরার্কি দিয়েছিলেন এবং উনি হচ্ছেন একজন হিউম্যানিস্টিক। আমরা থিওরি দেখব। তারপরে আমরা BF স্কিনার, ব্রুচ ফ্রেডরিক স্কিনার ওনার ফুল নাম, ওনার একটি থিওরি রয়েছে তা দেখব এবং তারপরে মোটিভেশনাল সাইকেল দেখব এবং মাইক্রো টিচিং নিয়ে আলোচনা করব এবং আরও অন্যান্য প্যাডাগজিক্যাল ইস্যু রয়েছে, কিছু ছোটো ছোটো পয়েন্ট রয়েছে, এগুলি নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই, এক্সামের মধ্যে যাওয়ার পর আপনি মনে করেন সিডিপি আপনার ক্লিয়ার হয়ে গেল, এখন আপনি এক্সামে যাবেন। এক্সামে যাওয়ার পর কিছু টার্ম রয়েছে, কিছু ওয়ার্ডস রয়েছে, যেগুলি ওয়ার্ডস আপনাকে জানতে হবে, চিনতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে সেগ্রিগেশন করা, তারপরে ইলাস্ট্রেট করা, সেগ্রিগেশন করা অ্যান্ড আইসোলেটেড করা, অর্থাৎ একা করা, সেগ্রিগেট করা, অর্থাৎ বাচ্চাদের মধ্যে, শিশুদের মধ্যে কী করা, সেপারেট করা, লেভেলিং করা, এগুলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, মনে রাখবেন। লেভেলিং করা, সেগ্রিগেট করা, আইসোলেশন করা, তারপরে এগুলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এগুলি যে সেন্টেন্সের মধ্যে আসবে, যে কথার মধ্যে আসবে, এই সেন্টেন্সটা, এই অপশনটি আনসার হবে না। এরপরে অনেক সময় কি হয়, লিস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে, নট ইম্পর্টেন্ট হয়ে থাকে, তারপরে আন্ডার এস্টিমেট হয়ে থাকে। এই শব্দগুলি মনে রাখবেন, এই শব্দগুলি বুঝবেন। এই শব্দগুলি দিয়েই আনসারিং অনেক সময় মিস্টেক হয়ে থাকে। আপনি শব্দগুলির অর্থ যদি না বোঝেন তাহলে আপনি আনসার রং করবেন এবং এক্সামে গিয়ে আপনার এই আনসারিংগুলি অসুবিধা হবে এবং মার্ক স্কোর করতে পারবেন না। আরও আমরা 2-4টি পয়েন্ট দেখে নিই। যেমন কিছু টেস্ট রয়েছে এক্সামের মধ্যে আসে, ডায়াগনস্টিক টেস্ট, রেমিডি দেওয়া হয় ডায়াগনস্টিক টেস্টের পর। তারপর হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে। এগুলি নিয়ে আমরা আলোচনা করে নিই আমাদের টপিকগুলি শুরু করার পূর্বে। এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে পয়েন্টগুলি আসে। ফার্স্ট অফ অল হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনোস মিন হচ্ছে কারণ অনুসন্ধান করা, অর্থাৎ একটি শিশুকে টেস্ট নেওয়া হয় কোনো একটি শেখানোর ক্ষেত্রে, কোনো একটি বিষয়বস্তু শেখানোর ক্ষেত্রে টেস্ট নেওয়া হয়, অথবা শেখানোর পর টেস্ট নেওয়া হয় যে শিশুটি ওই বিষয়বস্তুটিকে ভালো করে শিখতে পারেছে কিনা, অর্থাৎ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা তা জানার জন্য যে টেস্ট নেওয়া হয় তাকে বলা হয় ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ কারণ অনুসন্ধান টেস্ট। মনে করেন একটি শিশু ক্লাসের মধ্যে কম গ্রেড আসছে, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে কম গ্রেড আছে, অথবা একটি শিশু প্রতিটি ক্লাসের মধ্যে শুধু লেজি হতে যাচ্ছে, তখন তার ডায়াগনোজ করতে হবে। এই যে ডায়াগনোজ করার জন্য যে টেস্ট নেওয়া হয়, অর্থাৎ শিশুকে নিয়ে কি করা হয়, অবজারভেশন করা হয়। অবজারভেশন করার পরে যে স্কেল তৈরি করা হয় তাকে বলা হয় অবজারভেশন স্কেল অথবা রেটিং স্কেল বলা হয়। তার সাথে কথোপকথন করা হয় এবং এই কথোপকথনের মাধ্যমে যে টেস্ট নেওয়া হয় তাকে বলা হয় ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ তার কারণ অনুসন্ধান করা হয় যে কেন সে ভালো মার্কস পাচ্ছে না, কেন সে স্কুলে আসছে না, কেন তার হোমওয়ার্কগুলি করছে না। এই ধরনের টেস্টকে বলা হয় ডায়াগনস্টিক টেস্ট, মনে রাখবেন। এবং ডায়াগনস্টিক টেস্ট কমপ্লিট হওয়ার পর যে রিপ্ল্যানিং করে রিটিচিং করা হয় তাকে বলা হয় রেমিডি, অর্থাৎ তার গ্যাপ অনুসন্ধান করার পর যে গ্যাপের মধ্যে তার উইক সাইড রয়েছে, তার যে গ্যাপ রয়েছে, তার যে অসম্পূর্ণতা রয়েছে, এই অসম্পূর্ণতা পূরণ করার জন্য যে প্ল্যান করে টিচিং করানো হয় তাকে বলা হয় রেমিডি, মনে রাখবেন। রেমিডি, ডায়াগনস্টিক টেস্টের পরে রেমিডি দেওয়া হয়। এই ডায়াগনস্টিক টেস্ট অ্যান্ড রেমিডি ইন্টার রিলেটেড, মনে রাখবেন, ডায়াগনস্টিক টেস্ট অ্যান্ড রেমিডি। তারপরে হচ্ছে আরও একটি পয়েন্ট রয়েছে, যেমন
স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট হচ্ছে আপনি বলতে পারেন স্ট্যান্ডার্ডাইজ টেস্টের মধ্যে অনেক কিছু আসতে পারে। ইন্টারভিউ, প্রেজেন্ট সময়ে মানুষের কনফিডেন্স জানার জন্য ইন্টারভিউ নেওয়া হয়। তারপরে আরও অন্যান্য টেস্ট হতে পারে। স্ট্যান্ডার্ডাইজ টেস্টের মধ্যে রয়েছে, স্ট্যান্ডার্ডিটি ফলো করে যে টেস্টগুলি করা হয় তাকে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলা হয়। অ্যান্ড সেম অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের মতন। ম্যাথসের ক্ষেত্রে যদি আয় যে এইভাবে একটি ছাত্রের ম্যাথসের মধ্যে উইক রয়েছে, তার অ্যাপটিটিউড টেস্ট করা হয়েছে, তো তাকে টেস্ট করা হয়েছে, তার সাথে কথোপকথন করা হয়েছে, তা হবে অ্যাপটিটিউড টেস্ট। অর্থাৎ তার যে মেন্টালি ফিটনেস রয়েছে তা জানার জন্য টেস্ট নেওয়া হয়, অ্যাপটিটিউড টেস্ট, মনে রাখবেন। এবং আরও একটি রয়েছে শব্দ যেমন পোর্টফোলিও। পোর্টফোলিও এক্সামের মধ্যে আসে। পোর্টফোলিও কি? পোর্টফোলিও হচ্ছে একটি শিশুর ক্লাসের মধ্যে অথবা তার একটি ওয়ান পিরিয়ড অফ টাইমের মধ্যে যে কাজকর্ম রয়েছে, এই কাজকর্মগুলিকে সংরক্ষণ করে শিশুর দ্বারা হোক অথবা প্যারেন্টসের দ্বারা হোক অথবা শিক্ষকের দ্বারা হোক একটি ফাইলের মধ্যে রাখা হয়। শিশুর তার কি হাসিল করেছে, তার অ্যাচিভমেন্ট অথবা তার ওয়েবসাইটগুলো, তার কাজকর্মগুলো সংরক্ষণ করে একটি ফাইলের মধ্যে রাখা হয়, ফাইল তৈরি করা হয়। এই ফাইলকে বলা হয় পোর্টফোলিও। মনে রাখবেন, পোর্টফোলিও, ডায়াগনস্টিক টেস্ট, রেমিডি, তারপরে অ্যাপটিটিউড টেস্ট, এগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে। এক্সট্রা টপিকগুলি ছিল, এই জন্য আলোচনা করে নিলাম। তো আমরা দেখে নিই এই পয়েন্টগুলি। ফার্স্ট অফ অল আমরা প্রথম থেকে শুরু করব। E.L. থর্নডাইক অর্থাৎ এডওয়ার্ড লি থর্নডাইক। এডওয়ার্ড লি থর্নডাইক উনি হচ্ছেন একজন বিহেভিয়ারিস্ট। আজকের ক্লাস হচ্ছে শেষ ক্লাস। আজকের ক্লাসের পর আর সিডিবির ক্লাস হবে না, ভালো করে বুঝে নেবেন। প্রিভিয়াস 11টি ক্লাস হয়েছে, আপনি যদি নতুন এসে থাকেন প্রিভিয়াস 11টি ক্লাস দেখে নেবেন, আপনার সিডিবি ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ বিহেভিয়ারিস্ট থেকে এক্সামে তেমন আসে না, তবে যেভাবে আসে, যে পয়েন্টগুলি এক্সামে আসে ওই পয়েন্টগুলি নিয়ে এসেছি আমি। তো এডওয়ার্ড লি থর্নডাইক উনি হচ্ছেন একজন বিহেভিয়ারিস্ট। ওনাকে বলা হয় ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। এক্সামের মধ্যে আছে যে ফাদার অফ এডুকেশনাল সাইকোলজিকে এডওয়ার্ড লি থর্নডাইক। তারপর হচ্ছে উনি যে থিওরি দিয়েছেন, ওনার থিওরিটির নাম হচ্ছে আইডেন্টিক্যাল এলিমেন্ট অফ থিওরি। ওনার থিওরিটির নাম হচ্ছে আইডেন্টিক্যাল এলিমেন্ট অফ থিওরি। যেগুলি এক্সামে আসে ওগুলি নিয়ে এসেছি আমি। তারপরে দেখবেন উনি এই আইডেন্টিক্যাল এলিমেন্ট অফ থিওরি দিয়েছেন, এবং উনি আরেকটি দিয়েছেন কানেকটিভিজম থিওরি। আইডেন্টিক্যাল এলিমেন্ট অফ থিওরির অপর নাম হচ্ছে কানেকটিভিজম থিওরি অথবা কানেকটিজম থিওরি। এবং স্টিমুলাস রেসপন্স দিয়েছেন। স্টিমুলাস রেসপন্স কি আমরা বুঝবো। বিএফ স্কিনার দিয়েছেন রেসপন্স স্টিমুলাস, অর্থাৎ ST দিয়েছেন, RS দিয়েছেন, অ্যান্ড TS দিয়েছেন, SR দিয়েছেন থর্নডাইক, অর্থাৎ SR দিয়েছেন থর্নডাইক। রেসপন্স স্টিমুলাস অর্থাৎ স্টিমুলাস রেসপন্স। অ্যান্ড বিএফ স্কিনার দিয়েছেন, আমরা দেখব যে উনি দিয়েছেন রেসপন্স স্টিমুলাস, অপোজিট দিয়েছেন রেসপন্স স্টিমুলাস। আমরা এগুলি নিয়ে আলোচনা করব যখন বিএফ স্কিনারে যাব, এগুলো কি। তো তারপরে উনি দিয়েছেন ট্রান্সফার অফ লার্নিং, তারপরে ট্রায়াল অ্যান্ড এরর এক্সপেরিমেন্ট দিয়েছেন, এবং লস অফ লার্নিং। এই তিনটি জিনিস আমাদেরকে শিখতে হবে, এই তিন জিনিস এক্সামের মধ্যে আসে। ফার্স্ট অফ অল আমরা ট্রান্সফার অফ লার্নিং কি বুঝে নেই এবং শেখার চেষ্টা করি, এক্সামে কীভাবে আসে এক্সপ্লেনেশনের সাথে বোঝার চেষ্টা করি। ট্রান্সফার অফ লার্নিং বলতে আমরা বুঝতে পারছি ট্রান্সফার হচ্ছে পরিবর্তন হওয়া, স্থানান্তর হওয়া। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার নাম হচ্ছে ট্রান্সফার। আমরা যদি একদম তরলি বুঝে নেই তাহলে আমাদের কখনো কনসেপ্টে আর কোনো ডাউট আসবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ট্রান্সফার মিনস হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়া, তার নাম হচ্ছে ট্রান্সফার। আমরা বলে থাকি কি ওনার ট্রান্সফার হয়ে গিয়েছে এই জায়গা থেকে, অর্থাৎ উনি এই স্কুল থেকে অন্য স্কুলে চলে গিয়েছেন, তা হচ্ছে ট্রান্সফার। আর লার্নিংয়ের ট্রান্সফার কি, অর্থাৎ শেখার ট্রান্সফার কী তা আমরা বুঝবো। শেখা হচ্ছে, মনে করেন আপনি কোনো একটি জিনিস শিখলেন, পূর্বে কোনো একটি জিনিস শিখলেন, শেখার পর ওই শেখাটা যখন আপনার ভবিষ্যতে গিয়ে কাজে আসবে, ওই শেখাটা যখন আপনার ভবিষ্যতে গিয়ে হয়তো কোনো একটি কাজে আসবে, উপকার করবে, ক্ষতি করতে পারে, আপনার হয়তো কোনো কাজে নাও আসতে পারে, এই ধরনের ট্রান্সফারকে বলা হয় ট্রান্সফার অফ লার্নিং। অর্থাৎ আপনার লার্নিংয়ের প্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, অর্থাৎ আপনার প্রথম লার্নিং এখন কোনো লার্নিংকে হেল্প করছে, অথবা প্রথম লার্নিং বর্তমান কোনো লার্নিংকে আপনাকে ক্ষতি করছে, এক ধরনের লার্নিংকে বলা হয় ট্রান্সফার অফ লার্নিং। দিয়েছিলেন থর্নডাইক, এডওয়ার্ড লি থর্নডাইক। তো আমরা বুঝে নিই ট্রান্সফার অফ লার্নিং কি। উনি চারটি দিয়েছেন ট্রান্সফার অফ লার্নিং। নাম্বার 1 হচ্ছে উনি দিয়েছেন জিরো ট্রান্সফার অফ লার্নিং। অর্থাৎ জিরো ট্রান্সফার অফ লার্নিং অর্থ কি, যে প্রিভিয়াস যে নলেজ আপনার রয়েছে, আপনি যা শিখেছিলেন, এই প্রিভিয়াস নলেজ, অর্থাৎ একটি শিশুর যখন প্রিভিয়াস নলেজ তার নতুন নলেজ অ্যাচিভমেন্ট করতে, নতুন নলেজ গ্যাদার করতে কোনো সাহায্য করে না, কোনো প্রকার হেল্পে আসে না, এই ধরনের লার্নিংকে বলা হয়, এই ধরনের লার্নিং ট্রান্সফারকে বলা হয় জিরো ট্রান্সফার অফ লার্নিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ উনি দিয়েছেন ফার্স্ট স্টেজ হচ্ছে জিরো ট্রান্সফার অফ লার্নিং। ভালো করে বুঝবেন। অর্থাৎ একটি শিশু মনে করেন কোনো কিছু শিখলো,
তার প্রি স্কুলে, যখন স্কুলে যাওয়ার পর এই প্রি স্কুলের তার নলেজগুলি যখন নতুন নলেজ গ্যাদার করতে কোনো সাহায্য করবে না, নতুন নলেজ অ্যাচিভমেন্ট করতে, নতুন জ্ঞান আহরণ করতে প্রিভিয়াস ইয়ার নলেজে যখন কোনো সাহায্য করবে না, তখন তাকে বলা হয় জিরো ট্রান্সফার অফ লার্নিং। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। নাম্বার 2 হচ্ছে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। ভালো করে বুঝবেন, অর্থাৎ যখন প্রিভিয়াস নলেজ নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে, তখন তাকে বলা হয় পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যা শেখা হয়েছিল বা একটি শিশু যা শিখেছিল তা তার নতুন জ্ঞান আহরণে তাকে সাহায্য করবে, তাকে বলা হয় পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। তারপর হচ্ছে নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং কি? যখন প্রিভিয়াস যা নলেজ রয়েছে, অর্থাৎ যা পূর্বে নলেজ আহরণ করেছিল, ওই নলেজ যখন তার নতুন নলেজ আহরণে ক্ষতি করবে, অর্থাৎ তাকে বাধা প্রদান করবে, এই ধরনের সিচুয়েশনকে, এই ধরনের ট্রান্সফারকে বলা হয় নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। তারপর হচ্ছে অ্যাবসোলিউট ট্রান্সফার অফ লার্নিং। অ্যাবসোলিউট ট্রান্সফার অফ লার্নিং হচ্ছে ওনার মতে, অ্যাকর্ডিং টু ইএল টন্ডাইক, উনি বলেছেন যে যখন প্রিভিয়াস নলেজ অর্থাৎ পূর্বের জ্ঞান, সামনের জ্ঞান, অর্থাৎ আপনি যখন জ্ঞান অর্জন করতে যাবেন, নতুন জ্ঞান অর্জন করতে যাবেন, যখন প্রিভিয়াস জ্ঞান যা রয়েছে, পূর্বের জ্ঞান রয়েছে, এই পূর্বের জ্ঞান যখন আপনাকে নতুন জ্ঞান অর্জন করতে ডাইরেক্টলি সাহায্য করবে, অর্থাৎ সম্পূর্ণরূপে সাহায্য করবে, তখন আমরা বলবো অ্যাবসোলিউট ট্রান্সফার অফ লার্নিং। তো 4টি ট্রান্সফার অফ লার্নিং দিয়েছেন। জিরো ট্রান্সফার, প্রিভিয়াস ইয়ার নলেজ, তার সামনের নলেজে কোনো ফায়দা আসবে না, ক্ষতিও করবে না, লাভও করবে না, কিচ্ছু করবে না, তা হচ্ছে জিরো ট্রান্সফার অফ লার্নিং। তো তারপর হচ্ছে পজিটিভ ট্রান্সফার, যখন প্রিভিয়াস নলেজ তার নতুন নলেজে সাহায্য করবে, তখন তাকে বলা হয় পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। আর যখন প্রিভিয়াস নলেজ তাকে সামনের নলেজে বাধা প্রদান করবে, তাকে বলা হয় নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। তারপর প্রিভিয়াস নলেজ যখন তাকে নতুন জ্ঞান আহরণে সরাসরিভাবে ডাইরেক্টলি সম্পূর্ণরূপে সাহায্য করবে এবং পুরাপুরি সাহায্য করবে, যা শিখেছিল তার সবটুকু সাহায্য করবে তাকে বলা হয় অ্যাবসোলিউট ট্রান্সফার অফ লার্নিং। আশা করি লার্নিংয়ের আপনারা এই 4টি দিয়েছিলেন, এই 4টি আপনারা বুঝে গিয়েছেন। এখন দেখবো আমরা ট্রায়াল অ্যান্ড এরর এক্সপেরিমেন্ট। অর্থাৎ উনি ক্যাট দিয়ে ট্রায়াল অ্যান্ড এরর এক্সপেরিমেন্ট করেছিলেন। অর্থাৎ একটি ক্যাটকে একটি বক্সের মধ্যে বন্দি করে রেখেছিলেন এবং বক্সের একটি সাইডে উনি টেকনিক্যালি কোনো একটি বটম লাগিয়ে দিয়েছিলেন এবং বাইরে যখন বিড়ালটিকে বন্ধ করে রাখা হয় এবং বিড়ালটিকে খাওয়া দাওয়া দেওয়া হয় না এবং সে কী করে, তার খাদ্যের তালাশে সে শুধু ছটফট করতে থাকে, তখন উনি বাইরে একটি খাদ্যবস্তু রাখেন বিড়ালটির জন্য। তখন বিড়ালটি কী করে, অনেক চেষ্টা করে যাতে এই বক্স থেকে আউটে আসার জন্য। তখন সে চেষ্টা করতে করতে হঠাৎ করে তার একটি পা লেগে যায় এই বটমের মধ্যে, তখন খুলে যায়, তখন সে বাইরে আসে, খাইয়ে যায়। এইভাবে যখন তিনি ট্রায়াল করলেন, বারবার ট্রাই করলেন, তখন দেখা গেল যে বিড়ালটি শিখে গেল যে কোন বটমে ক্লিক করলে দরজাটা ওপেন হয় এবং বাইরে গিয়ে খাওয়া যায়। তো তারপরে তিনি এই মেথডটি দিলেন এবং এক্সপেরিমেন্ট করে বললেন যে যখন কোনো মানুষ শিখতে যাবে কোনো বস্তু, যখন বারবার চেষ্টা করবে, বারবার ট্রায়াল করার পর তখন সে শিখে যাবে। ওই জন্য তিনি বলেছিলেন ট্রায়াল অ্যান্ড এরর এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর এক্সপেরিমেন্ট। অর্থাৎ চেষ্টা করেছে, ফেল হয়েছে, এরর হয়েছে, তার মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, চেষ্টার ফল বারবার চেষ্টা করার পর সে লার্নিং করেছে। অর্থাৎ এইভাবে তেমনিভাবে আপনি যদি আপনার ক্লাস কোনো একটি পয়েন্ট, যে কোনো ক্লাস আপনি বুঝতে অসুবিধা হচ্ছে, বারবার শুনেন, তো আপনি ট্রায়াল অ্যান্ড এরর মেথড আপনি কী করলেন, ইউজ করলেন। আর এই ট্রায়াল অ্যান্ড এরর মেথড যখন ইউজ করবেন, তখন কি হবে, আপনার এক সময় এইভাবে আসবে যে আপনি শিখে যাবেন। অর্থাৎ এই এক্সপেরিমেন্টের আসল সামারি হচ্ছে এতটুকু। অর্থাৎ এই জন্য বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে একবার না পারিলে দেখো শতবার। কি অর্থ কি, যে একবার যদি না পারো, ট্রায়াল এরর চেষ্টা করো, বারবার চেষ্টা করো, করতে করতে ভুল হবে, তারপর একদিন সত্যি ঠিক হয়ে যাবে। আমরা সবাই জানি যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন, তিনি 2000 টাইমস ট্রায়াল করেছিলেন। টমাস আলভা এডিসন, তিনি 2000 টাইমস চেষ্টা করার পর তিনি সাকসেস হন এবং বাল্ব আবিষ্কার করেন। আজকে আমাদের সবাইকে উনি আলোকিত করছেন ওনার ইনভেনশন দিয়ে। তো ট্রায়াল অ্যান্ড এরর এক্সপেরিমেন্ট আমরা দেখেছি। তারপরে দেখব লস অফ লার্নিং। উনি লার্নিংয়ের কিছু লস দিয়েছিলেন, নিয়ম নীতি দিয়েছিলেন। লার্নিংয়ের লস কি, উনি দিয়েছিলেন প্রাইমারি লস অ্যান্ড সেকেন্ডারি লস। এগুলি এক্সামে আসে না, কিন্তু প্রাইমারি লস থেকে কখনো এসে যায়, আপনারা মনে রাখবেন। এগুলি হচ্ছে বিহেভিয়ারিস্ট বেশিরভাগ আসাম টেটের মধ্যে আসে, সিটেট, কেভিএস, এনবিএস, অন্যান্য এক্সামের মধ্যে বেশিরভাগ কনস্ট্রাকটিভিজম থেকেই ফলো করা হয়।
তো উনি দিয়েছেন লস অফ লার্নিং। লস হচ্ছে দুই প্রকারের, প্রাইমারি লস অ্যান্ড সেকেন্ডারি লস, অর্থাৎ প্রাইমারি লস অফ লার্নিং, সেকেন্ডারি লস অফ লার্নিং। সেকেন্ডারি লস আমাদের কোনো প্রয়োজনে আসবে না, সেকেন্ডারি লস অনেক রয়েছে, অসংখ্য রয়েছে, তা জানার প্রয়োজন নেই। আমরা প্রাইমারি লস তিনটি রয়েছে তা জেনে নিই। প্রাইমারি লস হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে লস অফ এফেক্ট, অর্থাৎ একজন মানুষ যখন কোনো কিছু শিখতে যাবে তখন যদি তাকে এফেক্টিভলি, অর্থাৎ তাকে মোটিভেশন দিয়ে রিইনফোর্সমেন্ট দিয়ে যখন তাকে এফেক্টেড করা হবে, অর্থাৎ তাকে প্রভাবিত করা হবে লস দ্বারা, এই লসের কাম হচ্ছে যে মানুষকে কী করবে, মোটিভেশন প্রদান করবে, রিইনফোর্সমেন্ট করবে, তখন সে এফেক্টিভলি অর্থাৎ প্রভাবিত হয়ে শিখবে, তখন ওই শেখাকে বলা হয় লস অফ লার্নিংয়ের এফেক্ট, অর্থাৎ লস অফ লার্নিং উনি দিয়েছেন। সেকেন্ড হচ্ছে লস অফ এক্সারসাইজ। লস অফ এক্সারসাইজ কি, একজন মানুষ যখন প্র্যাকটিস করবে, বারবার ট্রাই করবে, তখন সে শিখে যাবে। তারপর তিনি দিয়েছিলেন লস অফ রেডিনেস, অর্থাৎ যখন একজন মানুষ কোনো একটি বস্তু শেখার জন্য রেডি হয়ে যাবে, অর্থাৎ কোনো একটি বস্তু শেখার জন্য রেডি হবে, তখন তার মধ্যে লস অফ রেডিনেস চলে আসবে এবং সে ওই বস্তুটিকে অর্জন করতে পারে, অ্যাচিভ করতে পারবে। এগুলি এক্সামের মধ্যে আসে জাস্ট এইভাবে যে ল অফ রেডিনেস কে দিয়েছিলেন, ল অফ রেডিনেস, এক্সারসাইজ অ্যান্ড এগুলি হচ্ছে প্রাইমারি নাকি সেকেন্ডারি, অর্থাৎ তিনটি হচ্ছে প্রাইমারি, লস অফ এক্সারসাইজ, লস অফ রেডিনেস অ্যান্ড লস অফ এফেক্ট, এই তিনটি আপনারা মনে রাখবেন। প্রাইমারি AL থর্নডাইক দিয়েছেন, অ্যান্ড সেকেন্ডারি হচ্ছে অনেক কিছু, ল অফ প্রফিসিয়েন্সি, ল অফ রিসেন্সি, আর অনেকটি রয়েছে, এগুলি আমাদের কাজে আসবে না, এগুলি প্রয়োজন নেই আমাদের। EL থর্নডাইক থেকে আমাদের এতটুকু জানলেই চলবে। এখন তো আমরা রেসপন্স, স্টিমুলাস রেসপন্স, অর্থাৎ যখন বিড়ালটিকে নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেছিলেন তখন কি বিড়ালটির মধ্যে উত্তেজনা পয়দা হয়েছিল, যে কি উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যে ওর যখন বুকে ধরে, অর্থাৎ ওর যখন ক্ষুধার্ত একটি বিড়াল, তখন বক্সের মধ্যে সে কী করে, উত্তেজিত হয়ে শুধু ঘুরতে থাকে, ঘুরতে তারপর কি হয়, সে যখন বক্সটি খুলতে পারে তখন সে রেসপন্স পায়, অর্থাৎ তার ক্ষুধাকে নিবারণ করতে পারে বারবার খাদ্যগুলি খেয়ে। এই জন্য থর্নডাইক দিয়েছেন রেসপন্স, স্টিমুলাস রেসপন্স, ভালো করে বুঝবেন। তারপরে আমরা দেখব আব্রাহাম ম্যাসলো। আব্রাহাম ম্যাসলো উনি হচ্ছেন একজন হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ, ওনার থিওরিকে বলা হয় হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ থিওরি। তো আমরা দেখব আব্রাহাম ম্যাসলো নিড হায়ারার্কি দিয়েছেন, আমরা এগুলি আলোচনা করব। উনি 5টি নিড দিয়েছিলেন, এই নিডগুলি অনেক সময় টাফ হয়ে থাকে, এক্সামে আসে, ফ্রিকুয়েন্টলি এসেছিল, কীভাবে এসেছিল তা আলোচনা করব, কীভাবে কোয়েশন এসেছিল তা দেখব, এবং এই নিডগুলি আপনারা একদম আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে সংযুক্ত করে বোঝার চেষ্টা করবেন। আমি বোঝানোর চেষ্টা করব যাতে প্র্যাকটিক্যাল লাইফের সাথে ফিট হয়ে যায়, তখন আর কখনো এই নিডগুলি ভুলবেন না, এবং নিডগুলি আসলে তার পয়েন্ট অপশনগুলি আপনারা দিতে পারবেন। তো আমরা দেখে নেই আব্রাহাম ম্যাসলো 1945-এ তিনি দিয়েছিলেন, ওনাকে বলা হয় ফাদার অফ হিউম্যানিজম, অর্থাৎ দেখতে পাচ্ছেন হিউম্যানিজমের ফাদার, অর্থাৎ হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে ওনার। তো ওনাকে বলা হয় ফাদার অফ হিউম্যানিজম। উনি থিওরি দিয়েছিলেন, থিওরিটির নাম হচ্ছে ম্যাসলোস হাইরার্কি অফ নিডস। ম্যাসলোস হাইরার্কি অফ নিডস ওনার থিওরিটির নাম হচ্ছে, এবং উনি 5টি নিড দিয়েছিলেন। 5টি নিড কি, ফার্স্ট অফ অল হচ্ছে ফিজিওলজিক্যাল নিড। ফিজিওলজিক্যাল নিড কি আমরা বুঝে নেই। ফিজিওলজিক্যাল নিডস মিনস হচ্ছে শারীরিক আবশ্যকতা। আমাদের শারীরিক আবশ্যকতা কি, আপনি নিজে নিজে থিঙ্কিং করেন, যখন নিজে থিঙ্কিং করবেন তখন বুঝতে পারবেন হ্যাঁ আমাদের শারীরিক আবশ্যকতা এই রয়েছে। আমাদের শারীরিক আবশ্যকতা ফার্স্ট অফ অল আমাদের খাদ্যের প্রয়োজন। তো খাদ্য যখন আসবে অ্যাকর্ডিং টু ম্যাসলো, তো তা হবে ফিজিওলজিক্যাল নিডের মধ্যে আসবে। খাদ্যের প্রয়োজন, আমাদের জলের প্রয়োজন রয়েছে, আমাদের হাওয়ার প্রয়োজন রয়েছে, তারপরে আমাদের স্লিপের প্রয়োজন রয়েছে, আমাদের আশ্রয়ের প্রয়োজন রয়েছে, তারপরে আমাদের ক্লথের প্রয়োজন রয়েছে। এগুলি হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, আমাদের শারীরিক নিড। ফার্স্ট অফ অল কি আমাকে খেতে হবে অর্থাৎ ফুড, আমাদের ফিজিওলজিক্যাল নিড ফার্স্ট হচ্ছে ফুড। তারপরে আমাকে জল খেতে হবে অর্থাৎ ওয়াটার, ফুড ওয়াটার হয়ে গেল। তারপরে আমার বায়ুর হাওয়া বাতাসের প্রয়োজন, এয়ার হয়ে গেল, অর্থাৎ ফুড ওয়াটার এয়ার হয়ে গেল। তারপরে আমার আশ্রয়স্থলের প্রয়োজন, শেল্টার হয়ে গেল। তারপরে আমার আমার স্লিপের ঘুমানোর প্রয়োজন, স্লিপ হয়ে গেল। এবং তারপরে আমার ক্লথের প্রয়োজন, আমাকে ক্লথ পরিধান করতে হবে, আমাকে বাইরে যেতে হলে ঘরের মধ্যেও আমি উইদাউট ক্লথে থাকতে পারবো না। এই ক্লথটি হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল নিড। তো আমি বলতে পারি এই 6টি বলতে পারেন হচ্ছে ফিজিওলজিক্যাল নিড। আপনি শারীরিক আবশ্যকতার সাথে যুক্ত করে যখন শিখে যাবেন কখনো বলবেন না। ফার্স্ট অফ অল হচ্ছে ফুড, তারপরে ওয়াটার, তারপরে আমরা এয়ারের প্রয়োজন, শেল্টারের প্রয়োজন, স্লিপের প্রয়োজন অ্যান্ড ক্লোথিংয়ের প্রয়োজন। এগুলি হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। তারপর হচ্ছে সেফটি নিড। সেফটি নিড কি,
আপনার আমার জীবনে বাঁচতে হলে আমাদের কি পার্সোনাল সিকিউরিটির প্রয়োজন। পার্সোনাল সিকিউরিটি কি, আমার যদি দুশ্মন হয়, আমার যদি কেউ হয় থাকে তাহলে আমাকে মারতে চায়, তা কী করবো, আমি পার্সোনাল সিকিউরিটি ইউজ করব। তখন কি আমাদের পার্সোনাল সেফটি নিডের ফার্স্ট হবে পার্সোনাল নিড। তারপরে কি আমরা বাঁচতে হলে আমাদের এমপ্লয়মেন্টের প্রয়োজন, আমাদের ইনকামের প্রয়োজন। তখন কি আমরা এমপ্লয়মেন্ট হচ্ছে আমাদের সেফটি নিডের মধ্যে চলে আসবে। তারপরে আমাদের কি হবে, এমপ্লয়মেন্টের প্রয়োজন। তারপরে আমাদের হেলথের প্রয়োজন রয়েছে, হ্যাঁ হেলথের প্রয়োজন রয়েছে। তারপরে আমাদের প্রপার্টির প্রয়োজন রয়েছে। এগুলি হচ্ছে আমাদের সেফটি নিড, এগুলি হচ্ছে আমাদের সেফটির জন্য, এগুলি আমাদের প্রয়োজন। তারপরে কি হবে, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস কি, আমরা আমাদের জীবনের মধ্যে আমরা বাঁচতে হলে এই পৃথিবীর মধ্যে যদি শুধুমাত্র একজন মানুষকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই মানুষ পৃথিবীর মধ্যে বাঁচতে পারবে না, মরে যাবে। অর্থাৎ এই একজন মানুষ জীবনে সুখী হতে হলে, একজন মানুষ জীবনে চলতে হলে, বাঁচতে হলে তার লাভ অ্যান্ড বিলঙ্গিংনেসের প্রয়োজন। অর্থাৎ তার ফ্রেন্ডশিপের প্রয়োজন, তার ফ্যামিলির প্রয়োজন, পরিবারের প্রয়োজন, অ্যান্ড অলসো ইন্টিমেসি, তারপরে সেন্স অফ কানেকশন, এগুলির প্রয়োজন রয়েছে। অর্থাৎ ইন্টিমেসি না হয় তাহলে মানুষটি মরে যাবে। তার কোনো শারীরিক আবশ্যকতা রয়েছে যেগুলি, এগুলি পূরণ করতে হবে। অর্থাৎ ফ্যামিলির প্রয়োজন, ফ্রেন্ডসের প্রয়োজন, তারপরে তার লাভ অফ, তারপরে বলতে পারেন তার অনেক কিছু হতে পারে যেগুলি তার লাইফের মধ্যে প্রয়োজন, সংযুক্ত হতে পারে। তার সেন্স অফ কানেকশন হতে পারে, ইন্টিমেসি হতে পারে, অনেক কিছু হতে পারে। এগুলি হচ্ছে তার লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস একটি লাইফের মধ্যে। তার হচ্ছে অ্যাকর্ডিং টু আব্রাহাম ম্যাসলো উনি বলেছেন তা হচ্ছে হাইরার্কিক্যাল নিডস, অর্থাৎ তার হাইরার্কি অফ নিডস, তার নিড, এগুলি হচ্ছে প্রয়োজন। একজন মানুষ জীবিত থাকতে হলে, বসবাস করতে হলে এই পৃথিবীর মধ্যে তার এগুলি প্রয়োজন। তারপরে আমরা দেখব ফোর্থ হচ্ছে স্টিম। স্টিম কি, একজন মানুষ সেলফ স্টিম কি, একজন মানুষ জীবনে বসবাস করতে হলে তার রেসপেক্টের প্রয়োজন। তার যদি রেসপেক্ট না থাকে মানুষ আর অ্যানিমেলের সেম হয়ে যাবে। অর্থাৎ তার ইজ্জত সম্মানের প্রয়োজন। তারপরে রয়েছে তার ফ্রিডমের প্রয়োজন, তার ফ্রিডম হতে হবে। যদি সে কেদি হয়ে থাকে তাহলে তার বাঁচায় মরার সমান হয়ে যাবে, তার লাইফটা এনজয় করতে পারবে না। অর্থাৎ তার রেসপেক্টের প্রয়োজন, ফ্রিডমের প্রয়োজন, তারপরে তার একটা ইমেজের প্রয়োজন, তার একটি কি বলতে পারেন ইমেজের প্রয়োজন রয়েছে, তার সমাজের মধ্যে একটি স্তরের প্রয়োজন রয়েছে, তার অনেক কিছু হতে পারে। তার কি হতে পারে, তার রেসপেক্ট হতে পারে, তার ফ্রিডম হতে পারে, তার ইমেজ হতে পারে, তার আরও যেগুলি তার রেসপেক্টের সাথে সম্পর্কযুক্ত এগুলি হতে পারে। স্ট্যাটাস হতে পারে, স্ট্যাটাস একজন মানুষের হতে পারে। এগুলি হচ্ছে কি বলতে পারেন আপনি স্টিম, সেলফ স্টিম বলা হয় অথবা স্টিম। ফোর্থ অ্যান্ড ফিফথ হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এগুলি এক্সামের মধ্যে আসে, এগুলি থেকে এক্সামে আসে, কীভাবে আসে আমরা বুঝে নেই। তারপর এক্সামের কোয়েশনগুলি আমরা দেখবো কীভাবে এসেছিল। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে ফিফথ স্তর। অর্থাৎ উনি স্টেপ বাই স্টেপ দিয়েছেন। একজন মানুষের প্রথম স্তর, তার সেকেন্ড স্তর, থার্ড স্তর আপনারা লিখে নেবেন। ফার্স্ট হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, সেকেন্ড হচ্ছে সেফটি নিডস, তারপরে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, তারপর হচ্ছে স্টিম, সেলফ স্টিম, তারপর হচ্ছে ফিফথ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন কি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে একজন মানুষ তার জীবনের মধ্যে যা হতে চায় তা হওয়ার নামই হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মনে করেন আপনি একজন ডক্টর হতে চান, তখন আপনি ডক্টর হয়ে যাবেন, তখন আপনার সেলফ অ্যাকচুয়ালাইজেশন হয়ে গিয়েছে। অর্থাৎ সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে আপনি যা হতে চান তা হওয়াই হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, জীবনের শেষ অন্তিম, অর্থাৎ একদম শেষ স্টেজ। অনেক মানুষের ড্রিম হয়ে থাকে আমি এই পর্যায়ে পৌঁছবো, এই পর্যায়ে যখন পৌঁছে যাবে তখন তার সেলফ এস্টিম হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। আমরা বুঝে নিই এক্সামের মধ্যে কীভাবে আসে। এক্সামের মধ্যে এইভাবে কোয়েশন এসেছিল যে একজন সৈনিক, উনি জানেন যে যুদ্ধে গিয়ে উনি মরে যাবেন, তারপরে উনি যুদ্ধে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন, ওনার ইমেজ তৈরি করার জন্য নাকি উনি মেডেল পাওয়ার জন্য, অনেকটা অপশন দিয়েছিল। তার মধ্যে থেকে দিয়েছিল সেলফ অ্যাকচুয়ালাইজেশন। অর্থাৎ উনি গিয়েছিলেন যে দেশের জন্য যাতে আমি বলিদান দিতে পারি এবং আমি দেশের জন্য উৎসর্গ হব। ওনার স্বপ্ন ছিল যে আমি দেশের জন্য নিজেকে উৎসর্গ করব, ওই জন্য উনি ওনার স্বপ্ন পূরণ করেছেন, অর্থাৎ সেলফ অ্যাকচুয়ালাইজেশন হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আরেকটি এক্সাম্পল প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে এসেছে, যে এক্সাম্পলটি হলো যে একজন মহিলা ওনার একটি ছেলে অর্থাৎ ওনার একটি সন্তানকে বিক্রি করে দিলেন ওনার খাদ্যের অভাবে। এখন মনে করেন খাদ্যের অভাবে যখন বিক্রি করবে তখন কি হবে, তা হবে ফিজিওলজিক্যাল নিড। অর্থাৎ এই ফিজিওলজিক্যাল নিডের কারণে এই মহিলাটি কি করেছে, তার শিশুকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ খাদ্য পাচ্ছে না। খাদ্য হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল নিড। এগুলি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনের মধ্যে এসেছিল। তারপরে আরও এক্সাম আসতে পারে, অনেক কিছু, এই পয়েন্টগুলি আপনারা নোট করবেন, বোঝার চেষ্টা করবেন। তারপরে আমরা দেখে নেই ব্রুচ ফ্রেডরিচ স্কিনার, অর্থাৎ বিএফ স্কিনার, যাকে শর্ট ফর্ম বলা হয়। বিএফ স্কিনার কে দিয়েছিলেন, বিএফ স্কিনারকে বলা হয় ফাদার অফ সফটওয়্যার অ্যাপ্রোচ। একদম নতুন পয়েন্ট, হয়তো আপনারা জানেন না, অনেকে জানেন। এক্সামের মধ্যে যদি চলে আসে তাহলে আপনাকে কনফিউজ করবে। বিএফ স্কিনার হচ্ছেন, ওনাকে বলা হয় ফাদার অফ সফটওয়্যার অ্যাপ্রোচ, অর্থাৎ সফটওয়্যার অ্যাপ্রোচের ফাদার বলা হয়।
তারপর উনি কিছু প্রিন্সিপালস দিয়েছেন, ওগুলো আমরা দেখব। উনি ফার্স্ট প্রিন্সিপাল দিয়েছিলেন প্রিন্সিপাল অফ রিইনফোর্সমেন্ট, অর্থাৎ উনি মোটিভেশনাল প্রিন্সিপালস দিয়েছেন। প্রিন্সিপাল অফ রিইনফোর্সমেন্ট মিনস হচ্ছে মোটিভেশন। রিইনফোর্সমেন্ট আর মোটিভেশন সেম, উৎসাহিত করা। মোটিভেশন উনি বলেছেন মোটিভেশন ইজ দ্য হাইওয়ে অফ সাকসেস, অর্থাৎ সাকসেসের হাইওয়ে হচ্ছে মোটিভেশন। ও বিএফ স্কিনার মতে একজন মানুষের মধ্যে যত বেশি মোটিভেশন আসবে তার সাকসেস রেট তত বেশি হবে, তত জলদি সে সাকসেস হতে পারবে। তারপরে উনি অপারেন্ট কন্ডিশনিং দিয়েছিলেন। অপারেন্ট কন্ডিশনিং আমরা দেখবো এক্সামের মধ্যে এইভাবেই আসে। অপারেন্ট কন্ডিশনিং কে দিয়েছিলেন? বিএফ স্কিনার। এগুলি নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই, অনেক লং হয়ে যাবে। তারপরে হচ্ছে পারসেপচুয়াল লার্নিং উনি দিয়েছিলেন, পারসেপচুয়াল লার্নিং। তারপরে প্রোগ্রাম লার্নিং দিয়েছিলেন, এগুলি বিএফ স্কিনার দিয়েছিলেন। জাস্ট নোট করবেন এবং মনে রাখবেন উনি হচ্ছেন একজন বিহেভিয়ারিস্ট, ওনার থেকে তেমন এক্সামে আসে না, 1-2টি পয়েন্ট আসে। তারপরে আমরা দেখব রেসপন্স স্টিমুলাস, অর্থাৎ উনি যে এক্সপেরিমেন্ট করেছিলেন, উনি অনেকটা এক্সপেরিমেন্ট করেছিলেন। উনি কবুতর নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, ইঁদুর নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন। তো উনি এক্সপেরিমেন্টের মধ্যে প্রথমে রেসপন্স, তারপরে স্টিমুলাস পেয়েছিলেন। এরপরে আমরা দেখব মোটিভেশন, এরপরে মাইক্রো টিচিং। মোটিভেশন আমরা দেখে নিই, মোটিভেশন কী কী হতে পারে। আশা করি এই সাইটগুলি আপনারা লিখে নিয়েছেন, স্ক্রিনশট করে নেবেন এবং লিখে নেবেন। পয়েন্টগুলি আমি যা বলেছি তা লিখে নেবেন। লাস্ট ডেতে আমরা যখন মোটিভেশনাল ক্লাস চলছিল তখন ক্যামেরাটি অফ হয়ে যায়, যার ফলে বাকিটা ক্লাস আসতে পারেনি ক্লাসের মধ্যে। কিন্তু আমি সম্পূর্ণ ক্লাস করার পর দেখেছিলাম যে ক্লাসটি তো মোটিভেশনের মধ্যেই অফ হয়ে গিয়েছে। আমরা মোটিভেশন দেখে নিই। আমরা দেখেছিলাম মোটিভেশনের এগেনস্টে যে ওয়ার্ডটি ইউজ করা যায় তা হচ্ছে নিড। আমরা দেখেছিলাম নিড যখন মানুষের আসে তখন মোটিভেশন আসে। মোটিভেশনের সাইকেলটি আমরা দেখবো। লাস্ট ক্লাসে আমরা ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক মোটিভেশন আলোচনা করে নিয়েছি। যা নিজের উইলিংলি আসে তা হচ্ছে ইন্ট্রিনসিক, আর তা যা আউটপুট থেকে দেওয়া হয় তাকে বলা হয় এক্সট্রিনসিক মোটিভেশন। আমি একটি কোয়েশন করি, আপনারা কমেন্ট বক্সে বলবেন যে যদি কেউ একটি ইউটিউবে ভিডিও দেখার পর সে মোটিভেটেড হলো, এই মোটিভেশন এক্সট্রিনসিক হবে নাকি ইন্ট্রিনসিক মোটিভেশন হবে, আপনারা বলবেন। তো আমরা দেখে নিই মোটিভেশনের সাইকেলটি। মোটিভেশন সাইকেল হচ্ছে নিড থেকে শুরু হবে, বা এই জায়গায় আপনি মোটিভেশন ইউজ করতে পারেন। ফার্স্ট অফ অল একজন মানুষের নিড আসলো, তারপরে ড্রাইভ আসবে, সে চালিয়ে যাবে। ড্রাইভ মিনস চালিয়ে যাওয়া, অর্থাৎ প্ল্যান তৈরি করে তারপরে চালিয়ে যাওয়া। তারপর তার অ্যারাউজাল আসবে, তারপর তার কি আসবে? গোল ডাইরেক্টেড বিহেভিয়ার আসবে। তারপর যখন গোল ডাইরেক্টেড বিহেভিয়ার চলে আসবে তখন তার অ্যাচিভমেন্ট হয়ে যাবে। তারপর কি হবে? তার রিডাকশন অফ গোল ডাইরেক্টেড বিহেভিয়ার হয়ে যাবে, রিডাকশন অফ অ্যারাউজাল হয়ে যাবে, অর্থাৎ রিডাকশন অফ অ্যারাউজাল হয়ে যাবে। এইভাবে সাইকেলটি এক্সামের মধ্যে আসে। এই মোটিভেশনাল সাইকেলটি মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে। যে এক্সামের মধ্যে আপনাকে কীভাবে দেবে? মোটিভেশন দিয়ে নিচে আপনাকে উল্টোপাল্টো করে দিয়ে দিবে, আপনাকে অ্যারেঞ্জ করতে হবে, তার যে সিস্টেমেটিক ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে। এক্সামের মধ্যে এসেছিল, এক্সামে প্রিভিয়াস কোয়েশ্চন পেপার আপনারা দেখে নেবেন। ফার্স্ট অফ অল আমরা বুঝে নেই একজন মানুষের কখন মোটিভেশন আসে। আজকে আপনি ক্লাস নিচ্ছেন, ক্লাসগুলি বোঝার চেষ্টা করছেন, প্যাডাগজি বোঝার চেষ্টা করছেন, সিডিপি বুঝছেন, যে ভাষায় আপনি কমফোর্টেবল ফিল করছেন ওই ভাষায় বোঝার চেষ্টা করছেন। সিডিপি যেহেতু সাইকোলজি ভালো করে বুঝতে হয়। তো আপনি মনে করেন ক্লাস ওয়াচ করছেন, বুঝছেন এবং ভালো লাগছে আপনার, এই জন্য আপনি ক্লাসগুলি কন্টিনিউয়াস করছেন। তখন কি হবে যে আপনার নিড কি? আপনার নিড হচ্ছে আপনি এক্সাম ক্র্যাক করা। এক্সাম ক্র্যাক করার পর আপনার জবের প্রয়োজন, আপনার জীবনের মধ্যে হ্যাপি থাকা প্রয়োজন, তা আপনার নিড। অর্থাৎ নিড যখন চলে আসবে তখন কি হবে? তখন আপনার কি হবে? মোটিভেশন আসবে। অর্থাৎ যে বা যারা আরবপতি, কোটিপতি, করোড়পতি রয়েছে তারা কি কখনো এইভাবে সিটেটের চিন্তা করবে? এইভাবে কি এডিএস, ডিবিএস কোনো কম্পিটিটিভ এক্সামের চিন্তা করবে না। ওরা চিন্তা করবে কি আমাদের যা টাকা রয়েছে তা থেকে আমরা কি করব? একটা কোম্পানি খুলবো, একটি বিলিয়নার থেকে এর থেকে উপরে আমি ওঠার চেষ্টা করব। অর্থাৎ তার যেতটুকু জায়গা রয়েছে এর উপর দিকে চিন্তা করবে প্রত্যেকটি মানুষ। এই জন্য প্রথমে নিড আসে, তারপরে মোটিভেশন আসে। যদি একজন আরবপতি হয়, অনেক আরবপতিরা রয়েছে যারা শুধু আরাম করতে থাকে, কোনো পড়াশোনা করে না, কিছু করে না, অনেকটা আমরা দেখে থাকি, অনেক টাকা পয়সা নষ্ট করে থাকে। তো যখন নিড আসবে তখন মোটিভেশন আসবে, তখন আপনি
চলে যাবেন আপনার কি ড্রাইভের দিকে চলে যাবেন, ওটা আপনার প্ল্যান তৈরি করবেন এবং চলতে থাকবেন সামনের দিকে যে কীভাবে আমার নিডটি পরিপূর্ণ করা যায়। তারপর আপনার সামনে চলে আসবে অ্যারাউজাল, কিউরিওসিটি চলে আসবে। তখন যখন কিউরিওসিটি আসবে আপনার উইলিংলি আপনি কাজ করবেন, তখন আপনি গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করবেন। আপনার বিহেভিয়ারটি চলে যাবে যে আমি গোলে পৌঁছে যাচ্ছি, এখন গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। গোল ডাইরেক্টেড বিহেভিয়ার কি, যে আপনি মনে করেন ফুটবল খেলছেন, ফুটবলের মধ্যে আপনার গোল ডাইরেক্টেড বিহেভিয়ার হচ্ছে গোল দেওয়া, বল নিয়ে আপনি অপোজিট প্রান্তে দৌড়াতে থাকবেন। তেমনিভাবে আপনি এক্সামের মধ্যে আপনার এক্সামের উদ্দেশ্য হচ্ছে আপনি সিটেট ক্র্যাক করা। আপনি হয়তো যে কোনো ক্লাস ফলো করবেন, বুক ফলো করবেন, অনেক কিছু বোঝার চেষ্টা করবেন। যদি ক্লাস না বুঝেন বারবার পড়বেন, এগুলো হচ্ছে আপনার গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। তারপর আপনার যখন অ্যাচিভমেন্ট হয়ে যাবে, যখন আপনি পেয়ে যাবেন, এক্সাম ক্র্যাক হয়ে যাবে, জব পেয়ে যাবেন, তখন আপনার এই যে নিডটা ছিল, এই যে সিটেট ক্র্যাক করার যে প্রয়োজনটা ছিল, তা অটোমেটিকলি রিডাকশন হয়ে যাবে, কমে যাবে। যখন আমি মনে করি, আমার কথা বলছি আপনাদেরকে, যখন আমি সিটেট ফার্স্ট টাইম অ্যাটেন্ড করি এবং ক্র্যাক করি, ফার্স্ট টাইম অ্যাটেন্ড করার পূর্বে আমার অনেকটা কী ছিল, ওই মোটিভেশন ছিল যে আমি সিটেট ক্র্যাক করবো ফার্স্ট অ্যাটেম্প্ট। তো আমি কী করেছিলাম, অনেকটা স্টাডি করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি এক্সপ্লেন করছি। তো এগুলি স্টাডি করেছিলাম, অনেক বুক, আমি এসকে মঙ্গলের বুক স্টাডি করেছি, অনেকটা সাইকোলজির বুক স্টাডি করেছিলাম, যার ফলে সাইকোলজিগুলি আমার জন্য একদম ইজি হয়ে গিয়েছে। তো আমি স্টাডি করেছি আমার নিড, তারপরে স্টাডি করেছি। যখন আমি সিটের ফার্স্ট টাইম ক্র্যাক করি, সেকেন্ড টাইম ক্র্যাক করি, এইভাবে যখন অনেকটা সিটের ক্র্যাক হয়ে যায়, তারপর আমার আর সিটের কোনো টেনশন নেই, নিডের প্রয়োজন নেই। আমার কি হয়েছে, রিডাকশন অফ অ্যারাউজাল, অর্থাৎ আমার কিউরিওসিটি চলে গিয়েছে। এখন আমার চিন্তা অন্য এক্সাম ক্র্যাক করা, আপনাদেরকে গাইড দেওয়া বা অন্য কিছু আমার চিন্তা রয়েছে। তো এইভাবে হচ্ছে মোটিভেশনের সাইকেল, নিড, ড্রাইভ, অ্যারাউজাল, গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, অ্যাচিভমেন্ট, রিডাকশন অফ অ্যারাউজাল, এগুলি আপনারা লিখে নেবেন, বুঝে নেবেন। স্ক্রিনশট করে, স্কিপ করে স্ক্রিনশট করে নেবেন, অর্থাৎ স্টপ করে স্ক্রিনশট করে নেবেন, তারপরে লিখে নেবেন। তারপরে আমরা দেখব আমাদের আজকের শেষ টপিক এবং সিডিপিরও শেষ টপিক, এই শেষের মধ্যে চলে আসলো মাইক্রো টিচিং। মাইক্রো টিচিং কি, ফার্স্ট অফ অল দেখেন এই কখন মাইক্রো টিচিং শুরু হয় এবং কে শুরু করেছিলেন, ভারতবর্ষের মধ্যে কখন শুরু হয় তা আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে মাইক্রো টিচিং হচ্ছে কয়েকজন শিক্ষক মিলে একটি ক্লাসরুমের মধ্যে 5 থেকে 10 মিনিটসের মধ্যে 5 থেকে 10 জন ছাত্রকে পড়ানোর নাম হচ্ছে মাইক্রো টিচিং। অর্থাৎ টিচিংকে পার্ট করে, অর্থাৎ কয়েকজন শিক্ষক মিলে একটি ক্লাস নেবেন, কিন্তু ছাত্রর সংখ্যা হবে 5 থেকে 10, সময় হবে 5 থেকে 10 মিনিট। এই সময়ের মধ্যে কি করবেন, তিনি মানে প্ল্যান করবেন, টিচিং করবেন, ফিডব্যাক নেবেন। আমরা মাইক্রো টিচিংয়ের সাইকেল রয়েছে, আমরা দেখবো কী সাইকেল হয় তা আমরা দেখবো। তারপরে ফার্স্ট অফ অল মাইক্রো টিচিং ইনভেনশন করা হয়, অর্থাৎ স্টার্ট হয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন, যার নাম ছিল ডি এলিন। উনি 1963-তে ফার্স্ট মাইক্রো টিচিং স্টার্ট করেন এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। মাইক্রো টিচিং শুরু করেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ডি এলিন। উনি 1963-তে এই মাইক্রো টিচিং শুরু করেন। তারপর ভারতবর্ষের মধ্যে 1967-এ ডি তিওয়ারি নামক একজন শিক্ষাবিদ ছিলেন। উনি আহমেদাবাদের মধ্যে 1967-এ এই মাইক্রো টিচিংটি স্টার্ট করেন। তো আমরা এতটুকু হিস্ট্রি বুঝে গেলাম। একটু সামথিং হিস্ট্রির প্রয়োজন রয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ড জানতে হবে, এগুলো এক্সামের মধ্যে আসে না কিন্তু জানা প্রয়োজন। তারপরে মাইক্রো টিচিংয়ের আমরা সাইকেলটি জানবো, মাইক্রো টিচিংয়ের সাইকেল কী রয়েছে। আরেকটি কথা মনে রাখবেন, আমার যখন কোন পয়েন্ট মনে আসবে আমি বলে দেবো আপনাকে। প্রজেক্ট মেথড দিয়েছিলেন, প্রজেক্ট মেথড এক্সামের মধ্যে আসে যে প্রজেক্ট মেথড কে দিয়েছিলেন, যে টিচিংয়ের যে মেথডের মধ্যে একটি মেথড রয়েছে প্রজেক্ট মেথড। এই প্রজেক্ট মেথড দিয়েছিলেন WH কিলপট্রিক, অর্থাৎ WH কিলপট্রিক দিয়েছিলেন প্রজেক্ট মেথড। তারপরে আসে ব্রেইনস্টর্মিং মেথড কে দিয়েছিলেন F অসবর্ন দিয়েছিলেন ব্রেইনস্টর্মিং। মনে রাখবেন, আমার হঠাৎ মনে আসলো এই জন্য বলে দিলাম। ব্রেইনস্টর্মিং এই মেথডটি, টিচিং মেথডটি দিয়েছিলেন F অসবর্ন। আর ব্রেইনস্টর্মিং কি, বাচ্চাদের ব্রেইনের মধ্যে কি করা, তাদের ব্রেইনকে উত্তেজিত করা, তাদের শেখানোর জন্য, তাকে বলা হয় ব্রেইনস্টর্মিং। ব্রেইনকে বুঝে ব্রেইনের মধ্যে কার্যকারিতা ইমপ্লিমেন্ট করা, তাকে বলা হয় ব্রেইনস্টর্মিং। তা দিয়েছিলেন F অসবর্ন। আমরা দেখব মাইক্রো টিচিংয়ের সাইকেল। ফার্স্ট অফ অল হচ্ছে প্ল্যানিং, তারপরে আসবে টিচিং, তারপরে চলে আসবে ফিডব্যাক, তারপরে চলে আসবে রিপ্ল্যানিং, তারপরে চলে আসবে রিটিচিং, এবং তারপরে রিপ্ল্যানিং, রিটিচিং, তারপরে চলে আসবে ফিডব্যাক। এইভাবে সার্কেলটি হবে
আপনারা লিখে নেবেন। অর্থাৎ মাইক্রো টিচিং ফার্স্ট অফ অল কী করা হয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে 5 থেকে 10 জন ছাত্রকে কী করবেন, শিক্ষকতা করবেন, প্ল্যান তৈরি করবেন কীভাবে কোন ছাত্রকে তিনি পড়াবেন, কীভাবে পড়াবেন, কোন বস্তুটিকে পড়াবেন, কোন পয়েন্টটিকে পড়াবেন। একটি চ্যাপ্টারকে অনেকটা টুকরো করে পড়ানো হয়। মাইক্রো টিচিংয়ের মধ্যে ছোটো ছোটো পয়েন্ট নেওয়া হয়। একটি বলতে পারেন একটি চ্যাপ্টারকে অনেকটা অংশ করে একটি অংশ নেওয়া হয়। তো উনি প্ল্যান করলেন কোনটি অংশ নেবে, ফার্স্ট কাজ হচ্ছে। সেকেন্ড হচ্ছে উনি টিচিং করলেন, পড়ালেন, তারপরে ফিডব্যাক নিলেন বাচ্চাদেরকে, যে ওরা কতটুকু বুঝতে পেরেছে, এই ফিডব্যাক নেওয়া হলো। তারপরে যখন ফিডব্যাক নেওয়ার পর উনি দেখলেন যে এই জায়গার মধ্যে বাচ্চাদের কমজোরি রয়েছে বা উইক সাইড রয়েছে, তখন তিনি কী করলেন, রিপ্ল্যানিং করলেন কীভাবে এই সাইডটাকে মেকআপ করা যায়। তারপরে রিপ্ল্যানিং করার পর আবার রিটিচিং করলেন, তারপরে ফিডব্যাক নিলেন। তো এই সাইকেলটি আপনারা লিখে নেবেন, এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তো তারপর আমরা দেখবো আরেকটি কথা মনে রাখবেন, 3H মডেল দিয়েছিলেন। 3H মডেল কি? 3H মডেল হচ্ছে ফবেল অ্যান্ড পেস্টলজি। ফবেল বলে একজন রয়েছেন তোমার থিওরিস্ট, অ্যান্ড পেস্টলজি বলে একজন থিওরিস্ট রয়েছেন। এই দুইজন মিলে 3H মডেল দিয়েছিলেন। অর্থাৎ একটি শিশু শিখে 3H মডেলের দ্বারা ওনারা বলেছেন 3H মডেল কি, 3H মতলব তিনটা H হচ্ছে, ফার্স্ট H দিয়ে হচ্ছে হার্ট, তারপর সেকেন্ড H দিয়ে হচ্ছে হেড, হার্ট হেড, অ্যান্ড থার্ড H হচ্ছে হ্যান্ড। অর্থাৎ হার্ট তারপরে হেড তারপরে হ্যান্ড, এই তিনটি বস্তু দ্বারা একটি শিশু লার্নিং করে। কে বলেছেন? ফবেল অ্যান্ড পেস্টলজি বলেছেন। তাকে বলা হয় 3H মডেল। শর্ট কথাগুলি। তারপরে ফাদার অফ ইউজিনিস বলা হয় স্যার ফ্রান্সিস গ্যালটনকে। ফাদার অফ ইউজিনিস বলা হয় স্যার ফ্রান্সিস গ্যালটন, ওনাকে ফাদার অফ ইউজিনিস বলা হয়। তারপরে আরেকটি পয়েন্ট মনে রাখবেন, অনেক সময় এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে পয়েন্টগুলি বলে দিচ্ছি যাতে আপনাদের এক্সামের মধ্যে আর একটাও ডাউট না থাকে। ইনসাইড থিওরি দিয়েছিলেন গেস্টাল। তারপরে কুকুরের লালাকরণের যে প্রসেস, লালাকরণের যে পরীক্ষা করেছিলেন, এক্সপেরিমেন্ট করেছিলেন, তা পেভলভ করেছিলেন। এই পয়েন্টগুলি আপনারা মনে রাখবেন। এগুলি লেস ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসে না, কিন্তু যদি চলে আসে এই জন্য পয়েন্টগুলি আপনারা মনে রাখবেন, যেগুলি কথা বললাম। এবং আজকে অবধি পর্যন্ত আপনাদের সাথে আমি 12টি ক্লাস নিয়ে আলোচনা করেছি। আপনারা অনেক আমাকে সাপোর্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমার জন্য অনেকটা যথেষ্ট। এবং আশা করি আপনারা সিডিপি থেকে কোনো ডাউট নেই, আপনাদের কোনো ডাউট থাকবে না। যারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোর আপডেট পাওয়ার জন্য, এবং লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং রিলেটিভসের মধ্যে শেয়ার করে দেবেন যারা সিটিআর এবং অন্যান্য এক্সামের প্রিপারেশন নিচ্ছেন। কেননা বাংলা পেডাগজি আমাদের বরাকভ্যালি তথা আসামের মধ্যে কোনো বাংলা পেডাগজির চ্যানেল নেই। এই জন্য আমি উদ্যোগটি নিয়েছি, এবং আপনারা সত্যি আমাকে অনেক সারপ্রাইজ করেছেন আপনাদের সাপোর্ট দেখে। আজকে মোর দেন 14 ডেজ হয়েছে, কিন্তু অনেকটা আপনারা সাপোর্ট করেছেন। আমি অত্যন্ত আনন্দিত, এবং অনেকটা আপনাদেরকে আমি অনেকটা আমার ফিলিংস এক্সপ্রেস করছি, অনেকটা আনন্দিত ফিলিং। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। তাহলে নেক্সট সেশন থেকে, যখন নেক্সট সেশন আসবে 2025-এর সেশন আসবে, আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রত্যেকটি সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করব, এবং প্রত্যেকটি টপিক ক্লিয়ার করার পর প্রত্যেকটি টপিক রিলেটেড যা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে কোয়েশন এসেছে তা নিয়ে আলোচনা করব। একদম কোয়েশন অ্যান্ড কনসেপ্ট সাথে ক্লিয়ার হয়ে যাবে নেক্সট সেশনের মধ্যে। এই সেশনে আর সময় নেই, এই জন্য করা যাচ্ছে না। এবং এই সেশনের যে সিডিবি তো ক্লিয়ার হয়ে গিয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির সাথে সাথে অন্যান্য পেডাগজিরও আমরা পয়েন্টগুলি দেখেছি কীভাবে আসতে পারে, এক্সপ্লেন করেছি প্রিভিয়াস ক্লাসেসের মধ্যে। এবং এখন আমরা কি করব, দুইটি ক্লাস নেব ইভিএসের উপরে 2টি ক্লাস হবে। অর্থাৎ একটি ক্লাস হবে পেডাগজি রিলেটেড, ওয়ান শট হবে, সম্পূর্ণ এক ক্লাসের মধ্যে পেডাগজি সবটুকু আলোচনা করা হবে। এবং নেক্সট আরেকটি ক্লাস হবে যা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার 11 থেকে 23 অবধি পর্যন্ত যা পয়েন্ট এসেছিল ইভিএসের মধ্যে, এই পয়েন্টগুলি আলোচনা করার চেষ্টা করব। 2টি ক্লাসে ইভিএস কভার করা হবে। তারপর হচ্ছে একটি ক্লাসে ম্যাথস পেডাগজি করব, ম্যাথস থিওরি করা যাবে না, নেক্সট সেশনে ম্যাথস থিওরিগুলি করাবো। এবং ম্যাথস পেডাগজি একটি ক্লাসের মধ্যে হবে, এবং আরেকটি ক্লাসের মধ্যে ইংলিশ পেডাগজি হবে আর বেঙ্গলি পেডাগজি হবে। অর্থাৎ বেঙ্গলি ইংলিশ পেডাগজি সেমই হয়ে থাকে, একটু আপনাদেরকে আমি ইউনিক বোঝানোর চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো করে স্টাডি করেন, এবং আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আর কোনো ক্লাস দেখেননি তাহলে প্লেলিস্টে ক্লাস সবগুলি রয়েছে, আপনি প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।